না ভেবেই বলে, তুই সুজন নিয়ে পড়া বাদ দিয়ে অনলাইনে কি করিস? অধীর আগ্রহে জান্নাতের কথাটা বলার জন্য তুষি মুখ খুলল। জানো আজ কি হয়েছে? আহির ভাইয়ের সাথে ঘুরতে যাওয়ার সময় ওদের আব্বু দেখে ফেলেছে। আব্বু জান্নাত আপুকে রীতিমতো চমকে দিল। আবার নিজেরই তো গলা শুকিয়ে কাঠ। খুব ভয় পেয়েছিলাম আজ। তাহলে বোঝো জান্নাত আপুর কি বেহাল দশা। কালকে আপুর বিয়ে আহির ভাইয়ার সাথে। হ্যাঁ জানি, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ছোট মানুষ, পড়তে বস যা। তুষি এমন গা ছাড়া জবাবে ফুঁসে ওঠে, রেগে তাকিয়ে বলে, সবসময় পড়া পড়া বলো কেন? কাল বিয়ে আর আজকে তুমি আমাকে পড়তে বলছো? বিয়ে তো আর তোর না, পাকনামি করবি না আমার সাথে। তুষারের কথায় রাগে চোখ দুটো লাল বর্ণ হয়ে গেল তুষির। কাঁদো কাঁদো গলায় বলে, তুমি একটা অসহ্য। বিয়ে হবে না তোমার। তুষার ডান হাত থেকে ফোনটা বাম হাতে নিয়ে মুচকি হেসে বলে, আমার না হলে তোরও হবে না। তুই যদি এক গাদা বাচ্চা কাচ্চার মুখ থেকে মা ডাক শুনতে চাস তবে এই মুহূর্তে তোর কথা ফিরিয়ে নে। বাজে কথা বলবে না। এই জঙ্গলি ভূত, তুমি জান্নাত আপুর কথা জানলে কিভাবে? শুধু এ কথা নয়, তোদের বাড়িতে 24 ঘন্টা কি হয় সব আমার কানে আসে। জান্নাতের সাহস আছে, ও জায়গায় তুই থাকলে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতি বেহাত। তুষারের কথা সঠিক বলে কিছু বলল না তুষি, মুখ বাঁকা করে চুপ হয়ে থাকলো। তুষার পুনরায় বলে, চুপ করে আছিস কেন? আমাকে ছাড়া থাকতে পারছিস না বুঝি? কাছে গেলে তো আবার পালাই পালাই করিস। কালকে যেতে পারি, তবে একটা শর্ত আছে, আমাকে অনেক আদর করা চাই। কিভাবে দিবি এটা তুই ভালো জানিস। এখন থেকেই না হয় ভাবতে থাক। আগে ভাবতাম রিমির পা ধোয়া পানি খেলে অনেক কিছু শিখতে পারবি, কিন্তু এখন দেখছি উল্টো। জান্নাতের পা ধোয়া পানি খেলে তোর মাথায় ব্রেন যদি একটু খোলে। তুষি এমন খাপছাড়া কথায় ভরকে গেল, বুকের বাপাসটা ঢিপ ঢিপ করছে। বাম হাত সেখানে চেপে ধরে অস্পষ্ট স্বরে বলে, কাল আসবে? হ্যাঁ, এবার ঘুমা, আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করব। তুষি আলতো হাতে ফোন কেটে দেয়। হুট করে শ্বাস আগের থেকেও ভারী হয়ে আসছে। ঘন ঘন শ্বাস নিয়ে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে বালিশে মুখ লুকিয়ে শুয়ে পড়ে। দূরে থাকলে ইচ্ছে করে পাশে বসিয়ে প্রাণ ভরে দেখি, আর কাছে আসলে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মনে মনে তুষি আওড়ায়, উফ তুষার ভাই, দিন দিন এমন বেহায়া হচ্ছ কেন তুষার ভাই? তোমার এসব ঠোঁট কাটা কথা আর সহ্য করতে পারছি না আমি। আর পারছি না। আহির প্রায় রাত 12টায় বাবা মায়ের দরজার সামনে দাঁড়িয়ে চারপাশ সচেতন দৃষ্টি নিক্ষেপ করে। অনেক ভেবেচিন্তে এসে সে দরজা নক করে ভেতরে প্রবেশ করলো। দেখতে পেল বাবা হাবিব তালুকদার পেছানার এক কোণে বসে কাগজপত্র ঘাটাঘাটি করছে। মা জাহিদা আক্তার ঘুমিয়ে কাঁদা। আহিরা 2 ভাই, বড় ভাই মাহির ইতালিতে গ্রিন কার্ড পেয়ে সেখানে স্ত্রী নিয়ে চলে গেছেন। মাঝে মধ্যে দেশে এসেও ঘুরে যান তারা। কয়েক মিনিট যেতেই হাবিব তালুকদার ছেলেকে খেয়াল করলেন। এভাবে বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আহিরকে বললেন, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়, কিছু বলবি? বাবার কথায় চট করে তাকায় সে, দেনা মনা করে বলে, জি বাবা, মাকে ডাকো, জরুরি কথা আছে। এত রাতে ছেলের কি জরুরি কথা হতে পারে তিনি ভেবে পেলেন না। পেছন ঘুরে জাহিদাকে ডেকে তুললেন। কাঁচা ঘুম ভাঙা মেজাজ তার তুঙ্গে। আস্তে ধীরে ঘুমো ঘুমো চোখে মেজাজ গরম করে বসলেন। হাবিব তালুকদার ঘুম থেকে ডেকে তোলায় তার উপর এক বস্তা পরিমাণ রাগে কিলবিল করছে জাহিদা। মেজাজ প্রচণ্ড গরম করে হাবিবকে বললেন, কি সমস্যা? এভাবে মধ্যরাতে ডাকছো কেন? বুড়ো বয়সে কি বিমরতি ধরেছে? শান্তিতে কি একটু ঘুমোতেও পারবো না? হাবিব তালুকদার ফুস করে নিঃশ্বাস ছাড়লেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাজে কথা বলবো না। আইর তোমাকে কিছু বলবে, এর জন্যই ডেকে তুলেছি। নয়তো তোমার সাথে কথা বলার এক বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। জাহিদা আক্তার এবার কিঞ্চিত ভ্রু কুচকে ছেলের দিকে তাকালো। আহির বাবা মায়ের ঝগড়ায় ভাবলো আসল কথা বলা যাক। মাথা চুলকে কোনো দ্বিধা ছাড়াই শুধায়, মা, কালকে আমার সাথে মেয়ে দেখতে যাবে, আর কালকে বিয়ে করব। হুট করে এই ছেলের সরল কথায় জাহিদা সহ হাবিব তালুকদারও যেন আকাশ থেকে পড়ল। মাঝরাতে ছেলের কি হলো? এইসব কি আজে বাজে বকছে? পাগল টাগল হয়ে গেল নাকি? জাহিদা দ্রুত বিছানা থেকে উঠে আহিরের সামনে যায়। দুহাতে তার মুখ ধরে অবাকের ন্যায় জবাব দেয়, আহির বাবা, কি হয়েছে তোমার? জ্বর এসেছে? কই, গায়ে তো স্বাভাবিক তাপমাত্রাই দেখছি। আমি ঠিক আছি মা। রামি ভাইয়ার শালির সাথে আমার রিলেশন, কালকেই তোমাদের নিয়ে যেতে বলেছে তারা। এখন তোমরা রাজি নাকি বলে দাও। আহিরের বাবা, এসব কি বলছে তোমার ছেলে? মাথা কি রাতারাতি খারাপ হয়ে গেল? এভাবে কখনো বিয়ে হয়? আমার ছোট ছেলেকে নিয়ে কত আশা ছিল, আর তোমার ছেলে তো দেখি পূরণ করতেই দেবে না।
ছোট থেকে কোলে পিঠে বড় করলাম, আজ এমন কথা শুনতে? আহিরকে ধরে জাহিদা অঝরে কেঁদে যাচ্ছে। মনে হচ্ছে তার ছেলে কাল বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। হাবিব তালুকদার বসে ভাবছে ব্যাপারটা। আহির নিজের থেকে মাকে ছাড়িয়ে তিরিক্ষি মেজাজে বলল, ওহ মা, এমন করো না তো। আমি শুধু জানতে চেয়েছি কালকে আমার সাথে যাবে কি না। না গেলেও সমস্যা নেই, ওখানে ভাইয়া আছে, আমি একাই চলে যাব, ব্যাস। তাছাড়া মেয়ে দেখো, আশা করি তোমাদের পছন্দ হয়ে যাবে। এরপর হাবিব তালুকদারের উদ্দেশ্যে বলে, যাবে তো বাবা? না, আমরা কোথাও যাব না। মগের মুল্লুক পেয়েছো নাকি? যখন যা বলেছো সব শুনেছি বলে আজ এইসব বাজে কথা বলার সাহস পেলে আমারই বিরাট ভুল হয়েছে তোমার কথা সবসময় গুরুত্ব দেওয়ার। জাহিদা আক্তার রেগে উচ্চস্বরে বললেন আহিরের কথার উত্তরে। আহির জানে তার মা অল্প কিছুতে হাইপার হয়ে যায়, এই জন্য তার কথায় এতটাও গুরুত্ব দিল না। এখনো সে বাবার উত্তরের অপেক্ষায় তার মুখের দিকেই তাকিয়ে আছে। জাহিদা আক্তার মুখে যা আসছে সমান তালে বলে যাচ্ছে, তার মেজাজ চটে গেছে। ছেলের খাপছাড়া কথার ভাষ্য। হাবিব অনেক ভেবেচিন্তে বললেন, যা বলছো ভেবে বলছো তো? বিয়ে কিন্তু ছেলে খেলা নয়, সারা জীবনের প্রশ্ন। সংসার কিন্তু তোমরাই করবে। অন্যের আদরের মেয়ে এনে ভালো রাখতে না পারলে আমার মুখ কাটা যাবে, এইসব ভেবে নিও। ভেবেছি আব্বু, আমরা দুজন ভালোবাসি। কি ভালোবাসিস তুই? মেয়েটি কেমন? নাম কি? সব বল আমাকে। আমার ভোলাবালা শান্ত ছেলেকে পেয়ে ওই মেয়ে জাদু করেছে গো আহিরের বাপ। এখনো সময় আছে, তুমি কিছু করো। জাহিদার কথা এবার বিরক্ত হলেন হাবিব। মুখে অসন্তুষ্ট নিয়ে আহিরকে বলল, যাও ঘুমাও, ওদেরকে বলে দাও কালকে আমরা আসছি। এবার খুশি? তোমার মায়ের কথা ভেবো না। আমি দেখছি এত বছর যখন সহ্য করতে পেরেছি আজও পারবো। আহির মুচকি হেসে বাবাকে ধন্যবাদ দিয়ে নিজের রুমে চলে গেল। স্বামীর কথায় জাহিদা আক্তার তেলে বেগুনে জ্বলে উঠলেন। তেরে এসে বললেন, তুমি আমাকে সহ্য করেছো? এ কথা বলতে পারলে? ছেলের পাগলামিতে তুমিও সামিল হচ্ছ। মাঝরাতে কি চাইপাশ বলে যাবে আর তুমিও তাতে লাই দিলে। আমি থাকবো না এ বাসায়, কালই বাপের বাড়ি চলে যাব। আচ্ছা যাও, আমি শুয়ে পড়লাম, লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। জাহিদা ভেবেছিল বাপের বাড়ির কথায় না না করে উঠবে হাবিব, কিন্তু এইসবের যখন কিছুই হলো না, তখন ছেলে আর বাপকে হাজার খানেক বকে দিল। রাগে দুঃখে লাইট অফ করে কেঁদে কেটে ঘুমিয়ে গেলেন তিনি। হাবিব তালুকদার ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলেন। এসব কাণ্ড দেখতে দেখতে ৩৫ বছরের সংসারে তিনি বেশ ক্লান্ত। জান পজিটিভ এসেছে। লজ্জায় খুশিতে আত্মহারা হয়ে হাতের প্রেগনেন্সি কিটটা রামিমের দিকে বাড়িয়ে দেয়। গাল দুটো রক্তিম লাল হয়ে ওঠে। নিমিষেই তানহার উপর নিচ মাথা ঝাঁকিয়ে বোঝায় সে আসছে। উত্তেজনায় দুজনের কাল রাতে এক ফোঁটাও ঘুম আসেনি চোখের পাতায়। মনে হয়েছে কখন সকাল হবে। সকালেই রামিম ফার্মেসি থেকে কিট এনে দিয়েছে টেস্ট করার জন্য। কিটটা হাতে নিতেই রামিম দেখতে পায় দুটো দাগে লাল বর্ণ জল করছে। মুহূর্তেই মনের মাঝে খুশির দোলা দেয়। বাবা হওয়ার অনুভূতিগুলো জেগে উঠতেই লাফিয়ে উঠে রামিম। তানহাকে টুপ করে কোলে নিয়ে উচ্চস্বরে বলে, থ্যাংক ইউ মাইজান। এত খুশি এখন আমি কোথায় রাখি। খুশিতে মনে হচ্ছে আকাশ বাতাস সব এক করে দেয়। তানহা ভারী লজ্জা পাচ্ছে রামিমের পাগলাম মতো। ডান হাত দিয়ে বুকে কিল দিয়ে বলে, হয়েছে, এবার নিচে নামাও, আমার লজ্জা লাগছে। নামাবো না, ইচ্ছে করছে সারাক্ষণ তোমাকে কোলে নিয়ে বেড়াই। তোমার সব লোমকূপের খবর আমি জানি, তবু এত লজ্জা কেন? দেখি কোথায় এত লজ্জা? তানহা রামিমের বেহায়াপনা কথা সহ্য করতে না পেরে ওর বুকেই মুখ লুকালো। শার্ট খামচে ধরে বলল, এবার নামাও, আম্মুকে জানিয়ে আসি। রামিম নাসর বান্দা, তার মতো কিছুতেই মান নামাবে না সে। তানহা এত করে বলছে কেউ এসে পড়বে, তবুও রামিমের সেসব কোনো হেলদোল নেই। শেষে তানহা বলে, মা তুমি এই সময় এখানে কি করছো? কথাটা শুনেই রামিম তৎক্ষণাৎ ধপ করে বিছানায় ফেলে দেয় তানহাকে। শাশুড়ির আগমনের অপ্রস্তুত হয়ে গায়ের শার্ট ঠিক করে। চোরের মতো পিছন ঘুরে দরজার দিকে তাকাতেই দেখতে পায় কেউ নেই। মস্তিষ্ক গরম হয়ে যায় তার। সামনে ঘুরে দেখে তানহা দুহাতে মুখ চেপে হাসছে। রেগে তানহাকে বলে, খুব চালাকি করো আমার সাথে, তাই না? বাপের বংশ তো বাপের মতোই বাটপার হবে। এই কি বললে আমার বাবার নামে? আর একবার কিছু বললে তোমার মাথা ফাটিয়ে দিব। রামিম ধীর পায়ে তানহার দিকে ঝুঁকে জবাব দেয়, এই যে তোমার সামনে, দাও দেখি মাথা ফাটিয়ে।
তানহা মৃদু ধাক্কায় দূরে সরাতে গেলে রামিম সেখানেই থাকে। অতঃপর গভীর দৃষ্টিতে তানহাকে পরখ করে হুট করেই তানহার অধরে ঠোঁট ডুবিয়ে দেয়। ছোট্ট করে চুমু খেয়ে উঠে বসে চুপচাপ বিছানায়। তানহা হঠাৎই দাঁড়িয়ে বলে, দিন দিন এত অসভ্য হচ্ছ কেন? লজ্জা করে না? শ্বশুরবাড়ি এসেও এসব করছো? হুম, পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই। তানহা মুখ বাঁকা করে চলে যেতে নিলেই রামিম হ্যাঁচকা টানে নিজের কোলে নিয়ে আসে। কোলে বসিয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে কাঁধে থুতনি চেপে ধরে বলে, আমাকে এমন সৃষ্ট অনুভূতির সাথে পরিচয় করার জন্য তোমার কি চাই বলো? মৃদু কেঁপে উঠে তানহা পেছন ঘুরে রামিমের গলা জড়িয়ে উত্তর দেয়, তোমার ভালোবাসা চাই। যদি শতবার জানতে চাও কি চাই, শতবারই বলবো তোমার ভালোবাসায় ডুবে মরতে চাই। প্রচণ্ড উত্তাপে তোমার ছোঁয়া পেয়ে ঠান্ডা হতে চাই। তানহার কথায় প্রাণ ভরে যায় তার। গালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সকালের নাস্তায় আজ ভরপুর আইটেম। আলতাফ রহমান সকাল সকাল এসেই বড় ভাইয়ের মুখ থেকে নিজের মেয়ের বিয়ের কথা শুনেই প্রায় 10 মিনিট তার মুখ থেকে কোনো কথা বের হয়নি। আতিকুর রহমান বুঝতে পেরে ঠান্ডা মাথায় সবকিছুই খুলে বলেছে। শেষে সেও উপলব্ধি করেছে বড় ভাই যেহেতু আজই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে তাহলে এটাই সঠিক। অতঃপর আর আমোদ করেনি আলতাফ রহমান। খুশি মনেই মেয়ের বিয়ের জন্য যতটুকু পারা যায় সব কেনাকাটা শেষ করবেন বলে ঠিক করেছেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই বের হবে হালকা কিছু কেনাকাটা করতে। নাস্তা শেষে তানহার বাবা আর চাচ্চু বাদে সবাইকে নিজের রুমে ডাকলেন। এরপর লজ্জায় ওড়নার কোনা পেঁচাতে পেঁচাতে আমেনা বেগমকে বললেন, মা, তোমার কি নানু ডাক শুনতে ইচ্ছে করে? মেয়ের কথায় আমেনা বেগম সহ বাকি সবাই হকচকি উঠলে। কি বলে এসব? মাথা খারাপ মেয়ে। রামিম কপাল চাপড়ে বিছানায় বসে রইল। বলত, খুশির খবর কখনো কি কেউ এভাবে দেয়? আশ্চর্য, এই যে ভারী আশ্চর্য। আমেনা বেগম কপাল কুঁচকে বলল, হ্যাঁ শুনতে চাই। কেন? আমতা আমতা করেও লজ্জায় কিছু বলতে পারলো না তানহা। সবাই ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত, রিমি আর তুষিও গভীর মনোযোগে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। শেষে রামিমি বলল, মা, আপনি নানি হতে চলেছেন। কয়েকদিন ধরে মাছ দেখতেই পারে না, তাই আজ সকালে টেস্ট করে দেখেছে, পজিটিভ এসেছে। রামিমের কথা প্রথমে বুঝতে পারলো না কেউ। এরপর হঠাৎই খুশিতে 3 বোন চিল্লাচিল্লি শুরু করলো। নাজমা বেগম কান চেপে বললেন, কি বলো? সত্যি? ভাবি, আমরা নানু হব? আর আমরা গুড গুড খালামণি হব, তাই না আপু? তুষি খুশিতে আত্মহারা হয়ে কথাটি বলল। এক এক করে সবাই প্রথম নতুন অতিথি আগমনের খবরে হই হুল্লোড়ে শুরু করে দিল। আমেনা বেগমের চোখে পানি চিকচিক করছে। করবে নাই বা কেন? আদরের বড় মেয়ে যে কয়েকদিন পর তার মতোই সন্তানের মা হবে। তানহার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরে বললেন, মা, আমার মা। মায়ের দেখা দেখি তুষি, রিমি আর জান্নাতও হই হই করে বাড়ি মাথায় তুলে ফেলে। বাবা আর চাচুকে মুহূর্তে কথাটি বলে দিলে আলতাফ খুশিতে বলে, আজ তো তাহলে 2টি সুখবর পেলাম। আমার তরফ থেকে 4 মেয়ের জন্য স্পেশাল গিফট। তুষি আলতাফ রহমানের সাথে সোফায় বসে আদুরি গলায় বলে, চাচ্ছু, আমার কিন্তু অনেক অনেক চুড়ি চাই চাই। বাবা তোকে একাই দিবে নাকি? আমাদেরও দিবে। রিমি ধপ করে আরেক পাশে বসে পড়ে। আলতাফ রহমান হেসে দুজনকেই বলেন, কিনে দেবেন সবাইকে যার যা লাগে। তুষি রিমিকে মুখ মুছড়ে অন্যদিকে ঘুরে ঠোঁট টিপে হাসে। আজ যেন খুশির বাদ মানছে না। প্রথম খালামণি হওয়ার অনুভূতি বুঝি এমনই হয়। ছোট ছোট হাত পা দিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে, আধো আধো গলায় সবাইকে ডেকে বাড়ি মাথায় তুলবে। খালামণি বলবে নাকি আন্টি? ছোট আম্মু ডাকবে। ব্যাস। আচ্ছা, ওই জঙ্গলি ভূতকে কি বলবে? হ্যাঁ, পেয়েছি, বন মানুষই বেস্ট ওর জন্য। এইসব ভেবেই নিজে নিজে হাসলো তুষি। পর মুহূর্তে এই খবরটা জানানোর জন্য চট করেই উঠে দৌড়ে নিজের রুমে যায়। তাড়াহুড়ো করে বিছানা থেকে ফোন তুলে নিয়েই তুষারের নম্বরে কল করে। রিং হতে হতে কেটে গেল, তবুও ধরার নাম নেই। খবর দেওয়ার আগে মুখে যে হাসি ছিল, কল না ধরায় মুহূর্তেই তা ফুস করে নিভে গেল। অনিচ্ছুক হয়ে আবারও 2-3 বার কল করেও যখন ফলাফল শূন্য, রাগে ফোন বিছানায় ছুঁড়ে মারে। বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে চলে যায় তুষি। আলতাফ রহমান সবাইকে নিয়ে শপিং মলে গিয়ে যার যার পছন্দ হয় সব নিতে বললেন। তিনি আতিকুর রহমানের সাথে বাজারে যাবতীয় সব দরকারি জিনিসপত্র কিনে নেন। শাড়ি, গহনা, জান্নাতের জন্য লেহেঙ্গা, যাবতীয় জিনিস আর জুতা সহ সকলের বিভিন্ন জিনিস কেনাকাটা করলো। মেয়েরা পাক্কা 3 ঘন্টা শপিং করে সকলের বেহাল দশা।
তানহার গরমে গা গুলিয়ে আসছে, তাই রামিম আর দেরি করলো না, সবাইকে তাড়া দিয়ে গাড়িতে বসায় সে। এক এক করে সকলে গেলেও তুষিকে পাওয়া যাচ্ছে না। রামিম হতবাক হয়ে এপাশ ওপাশ খুঁজেও কোনো নাগাল পায় না তুষির। ঘামে সারা শরীর চুপচুপে। শেষে এক চুড়ির দোকানে চোখ যেতেই দেখতে পায় সামনে বিভিন্ন ধরনের চুড়ি নিয়ে এক এক করে পড়ছে সে। বড় করে রামিম স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত দোকানের ভেতর প্রবেশ করে। হ্যাচকা টান দিয়ে বলে, কাউকে না জানিয়ে এখানে একা একা কি করছো? সবাই গাড়িতে বসে আছে আর তোমার পাত্তা নেই। তুষি গম্ভীর কথায় চমকে ওঠে। ভয়ে ঢোক গিলে চারপাশে তাকিয়ে দেখে আসলেই কেউ নেই। আমদামতা করে জবাব দেয়, চুড়িগুলো দেখছিলাম। আমি কিভাবে জানবো সবাই আমাকে রেখে চলে গেছে? রামিম কপালের ঘাম মুছে তুষির জন্য কয়েক জোড়া চুড়ি নিলে এরপর তুষির গাল টিপে বলে, হয়েছে, এখন খুশি? এবার চলো। জানেই তো তানহার শরীর ভালো না, বাসায় যেও অনেক কাজ, আসো। তুষি ভদ্রমের মতো রামিমের হাত ধরে গাড়িতে উঠে। এরপর সবাই বাসায় এসে সকল জিনিস খুলে নাড়াচাড়া করে দেখে। জান্নাতের জন্য লাল টকটকে লেহেঙ্গার সাথে জবনিকা কিনা হয়েছে। সবাই খুব কৌতূহলের সাথে সব জিনিস দেখছে। নাজমা বেগম তার এক বোন আর দুই ভাইকে খবর দিয়েছে কাল রাতেই, তারাও চলে আসলো বলে। তুষারের সাথে আজাদ হোসেন আর নূরজাহানও আসবেন। দুপুরের পরেই সকল আত্মীয় স্বজন এক এক করে চলে আসলো বাসায়। মহিলারা নিজ হাতে রান্নার আয়োজন করছে। মেয়েগুলো সারা বাসা হই হুল্লোড়ে আরম্ভ করেছে। কে আগে মেহেদি পড়বে আর কে সাজবে। নাজমা বেগমের বোন ডালিয়ার এক ছেলে রাজন চুপচাপ সোফায় বসে মেয়েদের কাণ্ড পরখ করছে। জান্নাতের দুই মামা মনির হোসেন আর জামিল হোসেন। মনির হোসেনের জরুরি কাজ পরে আসতে পারেননি তিনি। জামিল হোসেন আর তার এক মেয়ে অনু আর ছেলে আবিদকে নিয়ে বিকেলে আসবেন জানিয়েছে। তুষাররা আস্তে আস্তে সেই দুপুর 2টো বেজে গেল। আমেনা বেগম এতদিন পর ভাইকে দেখে খুশিতে প্রথমে চা নাস্তা দিয়ে হালকা আলাপ সেরে নিল। নূরজাহানও বেশিক্ষণ বসে থাকলো না, হাতে হাতে কাজে লেগে পড়লেন তিনি। আজাদ হোসেন, আতিকুর, আলতাফ তাদের সাথে খুশ গল্পে আড্ডায় মেতে উঠলেন। তুষি তখন গোসল সেরে মাত্রই ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেল তুষার পায়ের উপর পা তুলে তুষির ওড়না হাতে বিছানায় শুয়ে আছে। এমন অপ্রত্যাশিত ঘটনায় তুষি চমকে উঠে। পা দুটো তার স্থির, তার পরনে হালকা মেরুন রঙের কুর্তি আর লেডিস প্যান্ট, গায়ে কোনো ওড়না নেই। ভেবেছিল গোসল সেরে এই বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়াবে। তুষারের হাত থেকে এখন ওড়নাটা আদায় কিভাবে করবে সে? তুষার চোখ তুলে তাকিয়ে দেখতে পায় তুষি সারা মুখে পানির ছটা। ভেজা চুলে সদ্য গোসল সারার কারণে স্নিগ্ধ লাগছে তাকে। মায়াবী চোখ জোড়া তার দিকে স্থির, ঠোঁট দুটো তত্তর করে কাঁপছে। বুকে কোনো ওড়না নেই, গলার রগ স্পষ্ট ফুটে উঠেছে। বুকের উপর সেই তিলটা চোখে পড়তেই তুষার আর তাকিয়ে থাকতে পারল না। তৃষ্ণার্ত হৃদয় তুষিকে দেখেই যেন শান্ত হয়ে গেল। তুষি দ্রুত পেছন ঘুরে দাঁড়িয়ে বলল, তুমি কখন এলে? আমার রুমে একা কি করছো? আদরে তোর ঠোঁটে গভীর চুম্বন এঁকে দেওয়ার জন্য এসেছি সুইট হার্ট। তুষির উত্তরের পিঠে শয়তানি হেসে জবাব দেয় তুষার। এমন খাপছাড়া কথায় তুষি তাজ্জব বনে যায়। সামনের দিক ঘুরে অবাকের ন্যায় তাকিয়ে থাকে তুষারের পানে। এখন তার কি বলা উচিত? সে কি বলবে? হ্যাঁ, তুষার ভাই, আমার ঠোঁটে তুমি মধুসূদা পান করো? ছিন্ন ভিন্ন করে দাও আমার গোলাপি অধৈর্যরা। ছি 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 ছি, তুষি, এই জঙ্গলি ভূতের বেহায়াপনায় তুইও সামিল হচ্ছিস? দিন দিন এই তোর অবনতি। তুষিকে চুপ থাকতে দেখে তুষার গভীরভাবে তীক্ষ্ণ চোখে তুষির ভীতু মুখের দিকে তাকিয়ে আবার বলে, কাছে আসো জান, আদর করি। এভাবে ভেজা স্নিগ্ধ হয়ে ঘুরে বেড়ানো যে বড্ড অন্যায়। কন্ট্রোল হারাতে বসি। এইসব কথার ভেতরে ভেতরে হৃদস্পন্দন কাজ করা বন্ধ করে দেয় তুষির। জঙ্গলি এতটা অসহ্য জানা ছিল না তার। ভেবেছিল এক বিন্দু হলেও সভ্যতা আছে তুষারের মাঝে। নিজের বোকামোর জন্যই তুষারের সামনে অপ্রস্তুত অবস্থায় বারবার পড়তে হয় তুষিকে। ভেজা কাপড়ের বালতি হাত থেকে নামিয়ে ফ্লোরে রাখে তুষি। এরপর পা টিপে টিপে বিছানার কাছে এসে গলা ধরা কণ্ঠে বলে, ফালতু কথা বন্ধ করে ওড়নাটা দাও। তুষারের মাথায় এখন শয়তানি বুদ্ধি খেলা করছে ভীষণ। দুষ্ট হেসে ওড়না শক্ত করে হাতের মুঠোয় নেয়। অতঃপর তুষির সামনে দাঁড়িয়ে বলে, পারলে নিয়ে দেখা। তুষারের বদমতলব তুষি বেশ বুঝতে পারে। মুহূর্তের ভেতরেই সব রাগ জ্বলে ওঠে। সামান্য খাটো হওয়ায় হাত দুটো উপরে তুলেও ওড়নার নাগাল পাওয়া যাচ্ছে না। পাবে কিভাবে? তুষি তোর বুকের কাছেই পড়ে থাকে। তার মধ্যে ওড়না নিয়ে তুষার হাত উঁচু করে রেখেছে। রেগে ঝাঁঝালো গলায় বলে তুষি, ফাজলামি করো? একটি মেয়ে মানুষের রুমে আসার সময়
যে নক করে আসতে হয় এটুকু কমন সেন্স তোমার নেই। আবার ঢাবিয়ান ঢাবিয়ান বলে চিল্লাও, ফালতু যত সব। দেখ টুসু, অকারণে বাজে অপবাদ দিবি না, নয়তো বাজে কিছুই করে বসবো। তুই এভাবে খালি গায়ে ঘুরে বেড়াবি, আমি তোর দিকে চোখ দিলেই দোষ। টুসি অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে যায়। চট করে দুহাত আড়াআড়িভাবে নিয়ে বুকের মাঝে রাখে। জামা পরা সত্ত্বেও কিভাবে এত বিশ্রী ইঙ্গিতে বলতে পারলো আমি নাকি খালি গায়ে? তীক্ষ্ণ মেজাজে রুক্ষ গলায় জবাব দেয়, তুমি নির্লজ্জ,